दरवाजा खोलो। মনোহর দাদাভাই একজন বড়সড় ব্যক্তি, যার ধন সম্পত্তির উপর নজর পড়েছে ইনকাম ট্যাক্স কমিশনার অময় পটনায়কের। সে মনে করে দাদাভাইয়ের এত বড় হওয়ার পেছনে অবশ্যই অবৈধ কারবার রয়েছে। তার ধারণা কতটুকু সত্য তা জানতে হলে দেখতে হবে মুভিটি। তো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি সদ্য মুক্তি পাওয়া বলিউড মুভি রেইড 2। এটা 2018 সালে মুক্তি পাওয়া রেইডের সেকুয়াল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির গল্প শুরু হয় 1989 সালের রাজস্থানে, যেখানে আয়কর বিভাগের বিশাল এক বাহিনী এক প্রাক্তন রাজার সম্পত্তিতে অভিযানের উদ্দেশ্যে যাচ্ছে। সেই সময় রাজার মহলে বিশাল এক পার্টির আয়োজন চলছে। তখন একজন রাজাকে টেলিফোন করে জানায় যে আয়কর বিভাগ তার প্রাসাদে রেড দিতে আসছে। তো আয়কর বিভাগের লোকেরা প্রাসাদে চলে আসে। তখন রাজার সৈন্যরা অফিসারদের উপর হামলা করার ভয় দেখায়, আর এই ফাঁকে রাজা তার সকল অবৈধ ধন সম্পদ পেছন দিয়ে ট্রাকে করে পালানোর চেষ্টা করে। এদিকে রাজার আদেশে তার লোকেরা অফিসারদের আক্রমণ করতে এগিয়ে যায়, আর অফিসাররা ভয়ে পালিয়ে যায়। ওইদিকে রাজার লোকেরা যখন অবৈধ সম্পদ নিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন অময় পটনায়ক সেগুলো আটক করে। তখন রাজার লোক ঘুষ দিয়ে মামলা সমাধান করতে বললে তাকে 10 লক্ষ টাকার অফার করে, কিন্তু অময় পটনায়ক 2 কোটি টাকা চায়। 2 কোটি টাকার কথা শুনে রাজার লোক হতবাক হয়ে যায়। এরপর দৃশ্য 2 সপ্তাহ পর জেলে দেখানো হয়, যেখানে আমরা তাউজিকে দেখতে পাই প্যারোলে মুক্তির অপেক্ষায় সেখানে অপেক্ষা করতে থাকে। 7 বছর হয়ে গেছে, সে এখনো বের হতে পারেনি। এরপর অময় পটনায়ককে দেখানো হয়। সে তার স্ত্রীকে বলে যে তাকে ভোজ রাষ্ট্রে ট্রান্সফার করা হয়েছে। তো সে তার পরিবার সহ ভোজে চলে আসে। এরপর আমাদের মনোহর দাদাভাইকে দেখানো হয়, যে কিনা একজন এমপি, আর তার সুনাম পুরো রাজ্য জুড়ে। তার একটা বিশাল জনকল্যাণ ফাউন্ডেশন রয়েছে। পরের দিন দেখি অময় পটনায়ক অফিসে টাইম মতো চলে আসে। এসে সে বিভিন্ন ফাইল ঘাঁটতে থাকে, আর তার জুনিয়র অফিসাররা তার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে একজন মহিলা অফিসার তার কাজের অনেক বড় ভক্ত ছিল। সে তার সমস্ত কাজের রেকর্ড একটা ডায়েরিতে রেখে দিয়েছেন। সে বাদে বাকি অন্যান্য অফিসাররা তাকে একটা খুব বেশি পছন্দ করতো না। সেখানে একজন অফিসার মহিলা অফিসারকে বলে, আপনার স্যারের তো 74 নম্বর ট্রান্সফার হয়েছে, তাহলে আপনি আপনার ডায়েরিতে 73 নম্বর ট্রান্সফার কেন লিখেছেন? আপনার স্যার ঘুষ নিতে গিয়ে ধরা খেয়েছে, তার জন্য কি সেটা লেখেননি, নাকি পেপারে ছাপা হয়নি তাই জন্য? আর এই কথা অময় পটনায়ক শুনে ফেলে। পরের দিন দেখা যায় অময় পটনায়ক তার পরিবার নিয়ে শহরে ঘুরতে বের হয়, আর তারা সেই জনকল্যাণ ফাউন্ডেশনে ঘুরতে যায়। সেখানে অময় পটনায়কের সাথে দাদাভাইয়ের দেখা হয়। এরপর অময় পটনায়ক দাদাভাই সম্পর্কে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে থাকে। সে জানতে পারে মনোহর দাদাভাইয়ের আগে জুতো স্যান্ডেলের দোকান ছিল। সে গরিব লোকদের সেবা করতে খুব ভালোবাসত। একটা সময় তার কাছে টাকা ছিল না, কিন্তু ছিল জনগণের সাপোর্ট। তাই জনগণ তাকে ভোটে দাঁড়াতে বলে। এই জন্য সে মুখ্যমন্ত্রীর কাছে ভোটের টিকিট নেওয়ার অনুমতি চায়, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে অনেক অপমান করে। সকল নেতাদের সামনে তাকে মাথায় স্যান্ডেল রেখে সেখান থেকে বের হয়ে যেতে বলে। এরপর কোনো পার্টির মাধ্যম ছাড়া জনগণের ভোটে মুখ্যমন্ত্রীর নেতাদের হারিয়ে এসে নির্বাচিত হয়। তার জনপ্রিয়তা এত বেশি বেড়ে যায় যে পরবর্তী নির্বাচনে মুখ্যমন্ত্রী তার পার্টি রক্ষা করার জন্য দাদাভাইয়ের সাপোর্টের প্রয়োজন ছিল। তাই মুখ্যমন্ত্রী দাদাভাইয়ের কাছে আসে। দাদাভাই ওই দিনের প্রতিশোধ নিতে তাকে স্যান্ডেল মাথায় নিয়ে তার কাছে ক্ষমা চাইতে বলে, আর মুখ্যমন্ত্রীও কোনো উপায় না পেয়ে তার কাছে ক্ষমা চায়। এরপর দেখা যায় মুখ্যমন্ত্রীর সাথে দাদাভাই হোম মিনিস্টারের শপথ নেয়। নির্বাচন জেতার সাথে সাথে দাদাভাই গরিবদের জন্য একটা ফাউন্ডেশন স্থাপন করে, যেখানে রাষ্ট্রের গরিব লোকদের জন্য ঘর এবং কাজ দুটোর ব্যবস্থা করতে পারে। এরপর দাদাভাই রাষ্ট্রের লোকদের জন্য বিভিন্ন রকম কাজ করতে থাকে। সে আরও জানতে পারে দাদাভাইয়ের একটা মেয়ের সাথে প্রেম ছিল। তাদের বিয়ে হওয়ারও কথা ছিল, কিন্তু বিয়ের 2-1 মাস আগেই তার গার্লফ্রেন্ড ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এরপর দেখা যায় অময় পটনায়ক তার বাসায় একটা ছোটখাটো পার্টির আয়োজন করে, যেখানে তার অফিসের সব লোক আসে। হঠাৎ করে একটা কল আসায় সে বাইরে চলে যায়, আর সেটা অফিসের অন্য একজন অফিসার দেখে ফেলে। কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে। তখন সেই অফিসার তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার, হঠাৎ চলে গেলেন? কিছু হতে চলেছে নাকি? অময় পটনায়ক বলে, অপেক্ষা করেন, দেখতে পাবেন। পরের দিন অময় পটনায়ক একটি স্থানে আসে, যেখানে একটি আখের ক্ষেত দেখতে পায়। গরমের সিজনে সব আখের ক্ষেত কাটা হলেও এটা কাটা হয়নি। এই কারণে তার সন্দেহ হয়, আর একজনের কাছে জানতে চায় এটা কার। তখন লোকটা বলে এটা মনোহর দাদাভাইয়ের।
এরপর অময় পাটনায়ক তার সকল অফিসারদের এক জায়গায় করে। সে তাদেরকে বলে যে তারা মনোহর দাদাভাইয়ের সম্পত্তির উপর রেড দিতে যাবে। এটা শুনে সব অফিসার হতবাক হয়ে যায়। তখন অময় পাটনায়ক সেই অফিসারকে বলে, গতবার আমার ইনভেস্টিগেশন পেপারে ছাপা হয়নি, তাই আপনি আমাকে বুঝতে ভুল করেছেন। তো দৃশ্য কিছুটা পেছনে চলে যায়। দেখা যায় রাজার লোক যখন 2 কোটি টাকা নিতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, তখন অন্য এক অফিসার তার পিছু করে, এটা দেখার জন্য যে আসলে সে টাকাটা কোথা থেকে নিচ্ছে। এরপর রাজার লোক টাকা নিয়ে অময় পাটনায়ককে দিতে আসে। এরপর তারা সেখানে গিয়েও রেড মারে, আর একজন লোকের মাধ্যমে জানতে পারে এইসব টাকা ভোজ থেকে আসে, আর এইগুলো সব মনোহর দাদাভাইয়ের টাকা। মনোহর দাদাভাই ও রাজা দুজনেই বন্ধু। তো এইসব শোনার পর অময় পাটনায়ক তার বসের কাছ থেকে ট্রান্সফারের অনুমতি চায়, আর এই জন্য অময় পাটনায়ক ঘুষ নেওয়ার নাটক করে ট্রান্সফার হয় ভোজে। ভোজে আসার পর সে দাদাভাইয়ের বিভিন্ন প্রপার্টির লোকদের কাছ থেকে খোঁজখবর নিতে থাকে। এরপর তার সন্দেহ হয় ফাউন্ডেশনের সামনে হাতের ভাস্কর্যের উপর, যেটা ছিল গোল্ডেন কালারের। সে সেখান থেকে কিছু নমুনা নিয়ে পরীক্ষা করতে দেয় এবং জানতে পারে এটা পুরোটাই স্বর্ণ। সে সেই ফাউন্ডেশনের একটা রুমে অনেক বেনামি জমি ডকুমেন্টস দেখতে পায়, যেটা তালা মারা ছিল। সে সেই আখের ক্ষেতের ভিতরে কিছু বক্স ভর্তি জিনিস মাটি দিয়ে চাপা দেওয়া দেখতে পায়। তো এরপর সে সমস্ত প্রমাণ একসাথে করে তার বসের কাছ থেকে পারমিশন নেয়। তো এরপর সবাই মিলে চলে যায় মনোহর দাদাভাইয়ের বাড়িতে। সেই সময় দাদাভাই তার মাকে দুধ দিয়ে পা ধুয়ে দিচ্ছিল। অময় পাটনায়ক দাদাভাইকে বলে, আপনার নামে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়েছে, আপনার বাড়ি, ফাউন্ডেশন এবং অফিসে সার্চ করা হবে। দাদাভাইয়ের মা বলে, কারা এসেছে? দাদাভাই বলে, তারা আমার বাসায় অবৈধ সম্পদের হদিস পেয়েছে, তাই তারা খুঁজতে এসেছে। তখন দাদাভাইয়ের মা বলে, এই বাড়িতে একটাই সম্পদ আছে, আর সে হলো আমার ছেলে। তো দাদাভাই তাদেরকে কোঅপারেট করে। এরপর সব অফিসাররা তার বাড়ি তছনছ করে খুঁজতে থাকে, কিন্তু কেউ কোথাও কিছু পায় না। ওইদিকে তার অফিসেও খোঁজাখুঁজি করে, কিন্তু সেখানেও কিছু পায় না। আর একটা টিম সেই আখক্ষেতেও যায়, কিন্তু সেই আখক্ষেত কেটে ফেলা হয়েছে, আর মাটির নিচে কোনো বক্সের চিহ্নই ছিল না। এরপর তারা ফাউন্ডেশনে যায় সার্চ করতে। তারা সেই ভাস্কর্যের স্যাম্পল টেস্ট করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্যাম্পল টেস্ট করার পর জানা যায় এটা পিতল, আর সে যে স্যাম্পলটা নিয়েছিল সেটা চেক করলে দেখা যায় সোনা। তাই অময় হতবাক হয়ে যায়, এগুলো কিভাবে সম্ভব। এরপর সে সেই রুমের দরজা খুলতে বলে। দরজা খোলার পর দেখা যায় সেটা একটা লাইব্রেরি। সেখানে নেই কোনো ডকুমেন্টস, অর্থাৎ অময় পাটনায়ক যেসব প্রমাণ দেখেছিল রাতারাতি সব চেঞ্জ করা হয়েছে। এরপর অময় পাটনায়ক দাদাভাইকে জিজ্ঞাসা করে, এত সোনা কোথায় সরিয়ে রেখেছ? তখন দাদাভাই বলে, বছরের পর বছর সবার চোখের সামনে রেখে দিয়েছি, কেউ বুঝতে পারেনি। আর আপনি কিভাবে বুঝলেন? তখন দাদাভাই বলে, আপনার উপর নজর আমাদের সেই শুরু থেকে। দেখা যায় রাজার লোক যখন দাদাভাইয়ের কাছে টাকা চায়, তখন দাদাভাই বিষয়টা সন্দেহ হয়, কারণ যে অফিসার সততার জন্য 73 বার ট্রান্সফার হয়েছে, সে কেন হঠাৎ ঘুষ খাবে? অময় পাটনায়ক যখন হোটেলে গিয়ে দাদাভাই সম্পর্কে খোঁজ নিচ্ছিল, তখন দাদাভাইয়ের লোক সবসময় তার পিছে ছিল। সে যখন ফাউন্ডেশনে ভাস্কর্য স্যাম্পল নিচ্ছিল, তার লোক সেটা দেখে ফেলে। সে যখন সোনার স্যাম্পল টেস্ট করতে একটা স্থানে যায়, সেখানেও তার লোক ছিল। যখন সে আখক্ষেতে গিয়েছিল, তখন তার পিছনে দাদাভাইয়ের লোক ছিল, আর রাতের মধ্যে সব জিনিস সেখান থেকে সরিয়ে ফেলে। এরপর তার টিম যখন কোনো কিছু পায় না, তখন দাদাভাইয়ের লোকজন তাদের উপর ক্ষেপে যায়, আর তারা ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন সেখানে এক বুড়ো লোকের সাথে অময় পাটনায়কের ধাক্কা লাগে, আর এই সব কারণে অময় পাটনায়ককে সাময়িক সাসপেন্ড করা হয়। তখন সেই অফিসার মহিলা অফিসারকে বলে, এবার আপনার প্রিয় স্যার ট্রান্সফার নয়, বরং সাসপেন্ড হয়েছে। তো সে তার সরকারি বাড়িও হারায়, তাই সে তার স্ত্রী মালিনীর বাবা মায়ের কাছে থাকতে বাধ্য হয়। বাসায় এসে একটা কাগজ নিয়ে ভাবতে থাকে। আসলে ওই দিন জনতার মধ্যে সে বৃদ্ধ তার পকেটে নেহা রাঠোরের নাম লেখা একটা কাগজ দেয়। এই নেহা রাঠোরকে অময় পাটনায়ক আগে একজন লোকের মাধ্যমে জানতে পেরেছিল যে নেহা নামের এক মেয়ের সাথে দাদাভাইয়ের লাভ স্টোরি ছিল। তাই সে লাইব্রেরিতে গিয়ে সেই সময়ের খবরের কাগজ সার্চ করতে থাকে, আর সে কিছু একটা ক্লু পায়। সে অনেক অনুসন্ধান করে জানতে পারে যে দাদাভাই নেহার নামে 80 একর জমি কিনেছিল, আর সেই জমিতে এখন একটি 5 হোটেল আছে। সে আরও জানতে পারে যে দাদাভাই একাধিক মেয়েকে সরকারি চাকরি দিয়েছে, বিনিময়ে সে তাদের ও তার আত্মীয়দের জমি সস্তায় কিনে নেয়, আর সে তাদেরও ভোগ করে। অময় পাটনায়ক সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কেউ তার সাথে ওইসব বিষয় নিয়ে কথা বলতে চায় না। এরপর অময় পাটনায়ক আবার তার বসের সাথে যোগাযোগ করে, আর তার বিরুদ্ধে একজন অসৎ আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করার জন্য বলে। তো অময় পাটনায়ক তার সাথে দেখা করে, আর তাকে কিছু ঘুষ দিয়ে তার বিরুদ্ধে কেস ফাইল করতে বলে। আরও বলে, প্রেশার আসলে পালিয়ে যাবে না তো? তখন উকিল
আঙুল দিয়ে টাকা চেটে বলে, চেটে নিয়েছি আপনার নেমুক। তো পরের দিন কোর্ট থেকে দাদাভাইয়ের নামে নোটিশ আসে। সে জানতে পারে দিল্লির এক অসৎ উকিল তার বিরুদ্ধে মামলা করেছে। এরপর দেখা যায় অময় পাটনায়কের জায়গায় নতুন একজন অফিসার এসেছে, যার নাম হলো লাল্লান সুধীর, যে কিনা অময় পাটনায়কের জুনিয়র অফিসার ছিল, যাকে আমরা প্রথম পার্টে দেখেছিলাম। আর সে ছিল একজন দুর্নীতিগ্রস্ত অফিসার। এরপর সে তার সব অফিসারদের সাথে কথা বলে। সে বলে, আমার কাজ করার স্টাইল আলাদা। তখন সে আরও বলে, পার্টিদের ঘরে যখন অভিযান চালাবো, এতে পার্টিও ঝামেলায় পড়বে না, সাথে ডিপার্টমেন্টও সমস্যায় পড়বে না। আপনারা পাওয়ার পেয়েছেন, সেটা ইউজ করেন, মিস ইউজ করার কোনো দরকার নেই। এরপর সে দাদাভাইয়ের সাথে দেখা করতে যায়, আর সেখানে সে তার সাথে একটা সমঝোতা করতে আসে। এদিকে দাদাভাইয়ের অ্যাসিস্ট্যান্ট বিনয় সেই উকিলের কাছে যায়, আর উকিল দাদাভাইয়ের কাছে বিক্রি হয়ে যায়। তবে বিনিময়ে উকিল তার কাছে 2 কোটি টাকা চায়। এইদিকে ওই মহিলা অফিসার অময় পাটনায়কের সাথে দেখা করতে আসে। সে জানায়, আমাদের রেড দেওয়ার আগের দিন রাতে সব মালামাল গরুর গাড়িতে করে সরিয়ে ফেলা হয়। তো সেখানে কোনো পাকা রাস্তা না থাকায় গরুর গাড়িতে করে পাশেই বিক্রম নামের এক লোকের বাসায় নিয়ে যাওয়া হয়। তাই অময় পাটনায়ক তার সিনিয়র অফিসারকে এই খবর দিতে বলে। তো মহিলা অফিসার গিয়ে লাল্লান সুধীরকে জানিয়ে দেয়। তো পরের দিন তার পুরো টিম নিয়ে বিক্রমের বাসায় অভিযান চালায়, আর অভিযান চালিয়ে অবৈধ কালো টাকার পাহাড় উদ্ধার করা হয় সেখান থেকে। এই খবর পেয়ে দাদাভাই অবাক হয়ে যায়। তাই সে লাল্লান সুধীরকে ডেকে আনে। সেখানে সে লাল্লান সুধীর বলে, সে জানেই না যে এটা তার সম্পদ। যদি জানতো তাহলে কখনোই অভিযান চালাতো না। অফিস থেকে টিপ পেয়েছে, তাই দ্রুত সবাই মিলে সেখানে অভিযান চালিয়েছে। তখন দাদাভাই তাকে বলে যে, আমার রাজ্যে যখনই কোনো অভিযান চালাবে তার আগে অবশ্যই আমাকে জানাবে। এদিকে সে উকিল এখনও টাকা পায়নি। তাই সে দাদাভাইয়ের অ্যাসিস্ট্যান্ট বিনয়কে জানায় যে 5 দিনের মধ্যে টাকা না দিলে সে তার হয়ে কাজ করবে না। তাই দাদাভাই টাকার ব্যবস্থা করতে এবার তার ছোট ভাইকে পাঠায়। যখন তারা গোপন জায়গা থেকে টাকা বের করছিল, তখন সেখানে আয়কর অফিসাররা এসে অভিযান চালায়, আর হাতে নাতে ধরা পড়ে। এইসব খবর শোনার পর এবার দাদাভাই আরও বেশি রেগে যায়, আর চিন্তা করতে থাকে অময় পাটনায়ক এইসব নিউজ কিভাবে পাচ্ছে। তো পরের দিন উকিল আবার ফোন করে টাকার কথা বলে। তো এবার দাদাভাই বিনয়কে সহ উকিলকে ফার্ম হাউসে আসতে বলে। যখন বিনয় ও উকিল ফার্ম হাউসে এসে পৌঁছায়, ঠিক তখনই আয়কর বিভাগের লোক চলে আসে আর ফার্ম হাউসে অভিযান চালায়। কিন্তু এবার অভিযান চালিয়ে তারা কোনো কিছুই পায় না, আর এই সব কিছু দাদাভাই দূর থেকে দেখছিল। সে এবার একটা ফাঁদ পেতেছিল। তো দাদাভাই বুঝতে পারে কে অময় পাটনায়কের ইনফর্মার হয়ে তার গোপন খবর দিচ্ছে, আর সে হলো বিনয়। দাদাভাই বিনয়কে ধরে অনেক মারে, আর এই খবর অময় পাটনায়ক পেয়ে যায়। অন্যদিকে অময় পাটনায়কের স্ত্রী মালিনী নিজেই দাদাভাই শোষিত মহিলাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে। এরপর দাদাভাই উকিলকে 2 কোটি টাকার জায়গায় 5 কোটি টাকা দেয়। উকিল তখন দাদাকে বলে যে, আপনার নেমক চেটে নিয়েছি, এখন আপনার হয়ে কাজ করব, আর সেটা আপনার সামনেই। তো সে মামলার শুনানিতে উকিল দাদাভাইয়ের কাছ থেকে 5 কোটি নেওয়ার পরেও সে তার সাথে বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ সে দাদাভাইকে দোষী সাব্যস্ত করে, আর তাকে যে 5 কোটি টাকা দিয়েছিল সেটা কোর্টে সবার সামনে উপস্থাপন করে। উকিলের এমন আচরণ দেখে দাদাভাই অবাক হয়ে যায়। তো বিচারক দাদাভাইকে দোষী সাব্যস্ত করে নির্বাচনী এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেয়, যেন সে নির্বাচনী এলাকার লোকদের কোনো ধরনের ভয়ভীতি দেখাতে না পারে। এরপর দেখা যায় লাল্লান সুধীর আবার দাদাভাইয়ের কাছে আসে, আর তাকে বলে যে পুরো ভোজ অভিযান চালানোর জন্য উপর থেকে অর্ডার এসেছে, তাই কোথায় কি রেখেছেন আমাকে বলেন, আর যদি আমাকে নাই বলতে চান তাহলে সেগুলো সেখান থেকে সরিয়ে ফেলুন। তো সে সরিয়ে ফেলার চিন্তা করে। এদিকে আয়কর বিভাগের হেড অফিসে দাদাভাই সম্পর্কে ফাইল পেশ করা হয়, আর অময় পাটনায়ককে পুনরায় চাকরিতে যোগদান করানো হয়। তো আবার অময় পাটনায়ক ভোজ আয়কর বিভাগে যোগদান করে, আর লাল্লান সুধীরকে অময় পাটনায়ক এখানে আসার জন্য তার বসের কাছে রিকোয়েস্ট করেছিল। আর ওইদিকে লাল্লান সুধীরের কথায় দাদাভাই তার সম্পত্তি নিজের 5 স্টার হোটেলে রাখে, যে জমি তার গার্লফ্রেন্ডের নামে কিনেছিল। এরপর দেখা যায় সব অফিসাররা সেই হোটেলে অভিযান চালাতে চলে আসে। তো সেখানে অময় পাটনায়কের সাথে তাওজির দেখা হয়। অময় পাটনায়ক বলে, আপনি এখানে? তাওজি বলে, নিজে বরবাদ হয়েছি, তাই অন্যের বরবাদ দেখতে অনেক মজা লাগে, আর তার প্যারেল শেষ হয়ে গেছে, এই জন্য সে আবার জেলে চলে যাবে। এইদিকে দাদাভাইয়ের কাছে খবর চলে আসে যে তার 5 স্টার হোটেলে অময় পাটনায়কের টিম অভিযান চালাতে চলে এসেছে। তাই সে দ্রুত হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ওইদিকে হোটেলে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয়। একটা জায়গার মধ্যে কালো টাকার পাহাড় খুঁজে পায়। আরও কিছু নির্দিষ্ট রুমের বাথরুম ফসেট গোল্ডের ছিল। এরপর তারা একটা রুমের সন্ধান পায়। হোটেল কর্মচারীর ভাষ্যমতে এটা লন্ড্রি রুম, কিন্তু বিষয় হলো লন্ড্রি রুমে কোনো দরজা নেই কেন। তাই অময় পাটনায়ক হোটেল কর্মীদের এটা খোলার নির্দেশ দেয়। তখন তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তখন অময় পাটনায়ক লেডি অফিসারকে সেই রুমটাকে ভাঙতে বলে। তো মহিলা অফিসার কাপড় ভালো করে গুজে জোরে ধাক্কা দিলে ভেঙে যায়। ভাঙার সাথে সাথে তারা ভেতরে
অনেক বেশি নগদ অর্থ এবং সোনার মূর্তি, বিস্কুট এবং অন্যান্য অনেক জিনিসপত্র দেখতে পায়। এদিকে দাদাভাই বড় বড় সব নেতাকে ফোন করে, কিন্তু কারো কাছ থেকে কোনো ধরনের হেল্প পায় না। এমনকি প্রধানমন্ত্রীও তার ফোন ধরে না। ওইদিকে একটা রুমে বিনয়কে বন্দি অবস্থায় পায় আর তাকে উদ্ধার করে। নিচে হোটেলের বাইরে দাদাভাই লোকেরা জড়ো হয়ে যায়, হোটেলের ভেতরে ঢোকার জন্য ভাঙচুর শুরু করে দেয়। এইদিকে দাদাভাই তার লোক নিয়ে হোটেলে চলে আসে আর অময় পাটনায়কের সাথে দেখা করে, আর সেখানে লাল্লান সুধীর এসে উপস্থিত হয়। আর এই সব কিছু সেই সময় অময় পাটনায়ককে জানিয়েছে। ওইদিকে অময় পাটনায়কের স্ত্রী মালিনী দাদাভাইয়ের মার কাছে যায় সেই সব শোষিত মেয়েদেরকে নিয়ে, যাদেরকে তার ছেলে সম্মানহানি করেছে। এই খবর শুনে দাদাভাইয়ের মা ভেঙে পড়ে। বাইরে দাদাভাইয়ের লোকেরা এত বেশি উত্তেজিত হয়ে গেছে যে হোটেলের বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেও কোনো লাভ হচ্ছে না। অফিসার বাহিনী বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। তাই অময় পাটনায়ক একটা প্ল্যান করে। সে বলে, জনগণের টাকা জনগণের মাঝে বিলিয়ে দাও। তো তারা জানালা দিয়ে নগদ টাকা বাইরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর ফেলার সাথে সাথে সব লোক সেই দিকে জড়ো হতে থাকে। এই সুযোগে অবৈধ সম্পদ বাইরে বের করে দেয় আর অফিসাররাও চলে যায়। এরপর তারা সেই গোল্ডের তৈরি হাতের ভাস্কর্য খুঁজে পায় ফাউন্ডেশনের একটা পুকুরের মাঝে। যখন তারা বের হতে যাবে তখন আবার দাদাভাই লোকেরা তাদের ঘিরে ফেলে, আর যখনই তাদের মারতে যাবে তখনই একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি তাদের সামনে এসে থামে, আর দাদাভাইয়ের মা বেরিয়ে আসে, সেই সাথে সব নারীরা। আর মালিনী সবার সামনে বলে, তোমাদের দাদাভাই তোমাদের বন্ধুদের সাথে শরীর নিয়ে খেলতো। ছেলের এমন আচরণের কথা শুনে তার মা খুবই কষ্ট পায়। সে ভেবেছিল তার ছেলে একজন নিখুঁত মাটির মানুষ, কিন্তু সে একজন নরপিশাচ। তাই তার মা নিজের স্যান্ডেল খুলে তার মাথায় দিতে যাবে, দাদাভাই এসে থামায় আর তার মার কাছে ক্ষমা চায়। আর তার মা তাকে জোরে একটা চড় মারে আর সেখান থেকে চলে যায়। এরপর দলের লোকেরা ও সাধারণ জনগণ তার বিরুদ্ধে চলে যায়, তাকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ে। তখন অময় পাটনায়ক তাদের থামায় আর তাকে পুলিশ ধরে নিয়ে জেলে পাঠানো হয়। আর তখন সেখানে তাওজি বলে, ভেতরে চলে এসেছো, এখন বাইরে কিভাবে যাবে? আর এখানে মুভিটা শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।